আজ সকালে খুব ভোরে উঠে মিত্রা চা করতে চলে গেল। তার সাথে পেট ভরা জলখাবার। কী যে জলখাবার করে তাড়াতাড়ি করে ভেবেই পাচ্ছে না। এদিকে কোলের 6 মাসের বাচ্চাটা কোনো রকমে ঘুম পাড়িয়ে এসেছে। স্বামী অতনু 2-3 বার বলে ফেলেছে, আজ 26শে সেপ্টেম্বর, বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। তোমার তো কিছুই এসব মাথায় ঢোকে না। আমাকে বাবাকে বেরোতে হবে তাড়াতাড়ি, একটা বড় মিটিং আছে, স্থানীয় এমএলএ আসবে, অনেক বড় কাজ। তোমার তো আমার ব্যাপারে কোনো উৎসাহ নেই। আজ আমি বিদ্যাসাগর নিয়ে কিছু বলবো, এখন বাচ্চাকে ছেড়ে জলখাবারের ব্যবস্থা করো। মিত্রা অবাক হয়ে বলে, তুমি বলবে? হ্যাঁ, বলবো বই কি। উনি তো নারী স্বাধীনতার মূল হোতা। উনি না থাকলে তো নারীদের অবস্থা সেই ঘরের কোণের অন্ধকারের মধ্যেই কেটে যেত। সমাজ সংস্কারক হিসেবে তো ওনার নামটাই প্রথম আসছে। যাক, জানো দেখছি সব। মানে? আমি পড়াশুনো করে বলছি। মিত্রার খুব হাসি পেয়ে গেল, বলেই ফেলল, দেখো, তোমার বক্তৃতায় আবার ওনার আত্মার না কষ্ট হয়। মানে কি বলতে চাও? কিছুই না, যাই, আমার অনেক কাজ। ওই তো রান্নাঘরে ঠুংঠাং করা আর বাচ্চার কান্না সামলানো। মিত্রা আর কিছুই বলে না। মনে মনে ভাবল, যাদের ঘরে এত অন্ধকার তারা নাকি বিদ্যাসাগর নিয়ে বক্তৃতা দেবে। হায় রে বিদ্যাসাগর, নারী যে এখনো পুরুষের শৃঙ্খলে আবদ্ধ। ভাগ্যিস তুমি বেঁচে নেই, না হলে ভাবতে কি সমাজ সংস্কার করলাম। ঘরের বউরা লেখাপড়া শিখেও সম্মানহীন জীবনে লজ্জায় চোখের জল ফেলে যাচ্ছে। তবুও তো তোমার চেষ্টায় তারা শিক্ষিত হতে পারছে, এইটুকুই অনেক। বৌমা, আর কত দেরি? এই যে বাবা, হয়ে গেল। দেখো লুচিগুলো যেন সব ফুলকো থাকে। বৌদি, কাজের মেয়ে লতার ডাকে সে বিরক্তি হয়ে বলে, কি হলো আবার? বাবু সোনা উঠে পড়ে কাঁদছে। সে কিছু বলার আগে শ্বশুর উত্তর দিলেন, দেখছিস তো বৌদি এখন ব্যস্ত, ওকে কোলে নিয়ে ভোলা না একটু। মিত্রার বুকের ভেতরটা কেঁদে উঠল। সে জানে তার ছেলের খিদে পেয়েছে, কিন্তু ওদের সব কিছু না দিয়ে সে এখান থেকে যেতে পারবে না। স্বামী শ্বশুরের সামনে গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি ধরে দিতেই শ্বশুর বলে উঠলেন, একসঙ্গে সব দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে তো। তুমি এক কাজ করো, আরও লুচি রেডি করো, আমার দুটো খেতে খেতে গরম লুচি ভেজে দাও। স্বামীর গলার আওয়াজ, চা হয়ে গেছে নাকি? না, করছি। এখনো করছি? আমি কি মেশিন নাকি? সব কথার উত্তর না দিয়ে কাজটি তাড়াতাড়ি করো। মিত্রার আর কোনো কথার উত্তর দিতে ইচ্ছে করল না। মনে মনে ভাবল, একটা ছোট্ট শিশুর উপর যাদের কোনো মায়া দয়া নেই, তাদের কাছে আর নিজের জন্য কি আশা করব। কাজের আর একটা মেয়ে পারুল লুচি বেলতে যাচ্ছিল। মিত্রা বলল, তুই চাটা কর, আমি লুচি করছি। আবার না ফুললে গন্ডগোল হবে। সে ক্ষিপ্র হাতে শ্বশুরকে আরও গরম দুটো লুচি দিয়ে আসতে যাচ্ছে। তখন তার 5 বছরের ছোট্ট মেয়েটা এসে পাশে দাঁড়িয়ে বলল, কি খাবো মা? লুচি খাবে সোনা? শ্বশুরমশাই নিজের ঠান্ডা হয়ে যাওয়া লুচি দুটো ওর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও বুড়ি, এই দুটো তুমি খাও। মিত্রার মুখ দিয়ে আর কোনো কথা বার হলো না। মনে মনে বলল, হায় বিদ্যাসাগর, কোথায় তুমি? এখনও যে তোমার মতন আরও একজন বিদ্যাসাগরের দরকার সমাজের মানুষের চেতনাবোধ জাগাতে। সবাই এখনও অনেক অন্ধকারে আছে। যাই হোক, চায়ের কাপ নামাতে নামাতে শ্বশুর বললেন, আমার ওষুধ আর পান? মিত্রা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিচ্ছি। তার মেয়ে বসে বসে ঠান্ডা লুচি খাচ্ছে। ছেলে না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। সে 8টি পান সেজে আর ওষুধ সামনে রেখে শ্বশুরমশাইয়ের ধুতি কাচতে চলে গেল। যাবার সময় শ্বশুর বলে গেলেন, বৌমা, আমার মশারিটা টান টান করে টাঙিয়ে রেখো, আমি এসে দুটো খেয়ে শুয়ে পড়ব। সবাই চলে গেলে সে ঘেমে নিয়ে পাখার তলায় বসলো ছেলে মেয়েকে নিয়ে। ঘুমন্ত ছেলেকে দুধের মধ্যে সেরেলেক্স গুলে ঘুমের মধ্যে আস্তে আস্তে খাইয়ে দিল। ডেকে খাওয়াতে গেলে ঘুম ভেঙে আরও কাঁদবে। আর মেয়ের হাতে একটা কলা ছাড়ি দিয়ে বলল, নাও মা, খাও এটা। কাজের মেয়েদের দুপুরের রান্নার তরকারিটা কাটতে বলে নিজে মেয়েকে নিয়ে একটা বই নিয়ে বসল। মেয়েকে বলল, খুব মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হতে হবে মা, নিজের পায়ের তলার মাটিটা অনেক শক্ত করতে হবে।
তা নইলে দেখছো তো আমার মতন অবস্থা হবে। তুমি পড়াশুনো করনি মা? করেছি মা, কিন্তু যতটা পড়াশুনো করলে একটা চাকরি করতে পারা যায় ততটা করিনি। শোনা, তোমায় কিন্তু অনেক বড় চাকরি করতে হবে। আজ প্রায় 1 মাসের ওপর হয়ে গেল ঠাকুর নেই। এতগুলো লোকের রান্না, ছোট দুটো বাচ্চা নিয়ে তাকে চালিয়ে যেতে হচ্ছে। হঠাৎ মিত্তার বাবা মায়ের উপর খুব অভিমান হলো, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। সে যদি বিএড পাশ করতো তাহলে একটা স্কুলে ঠিক চাকরি জুটিয়ে নিতে পারতো। তার কাছের বন্ধুরা তো বেশিরভাগই চাকরি করে, তার বলতেও লজ্জা করে যে সে কিছু করে না। মেয়েকে সে খুব পড়াতো, ঠাকুরের আশীর্বাদে তার 2 ছেলে মেয়েই মেধাবী। আর নিজেরও একটা জেদ চেপে যাচ্ছিল, একটা কিছু তাকে করতেই হবে। এক সময় সে সত্যি মাথা তুলে দাঁড়ালো। তার ছেলে মেয়েরাও মানুষের মতো মানুষ হয়ে মায়ের দুপাশে দাঁড়িয়ে সমান উৎসাহ দিল। হ্যাঁ, আজ মিত্তা একজন নামী লেখিকা, অনেক কবিসভা সাহিত্যের সভায় যায়, স্বরচিত কবিতা পাঠ করে, বহু লোকের সাথে পরিচিত হয়। আজ হাতে তার নতুন প্রকাশিত বই জীবনের দরজায়। বইটি বইমেলায় ভালোই সেল পাচ্ছে। সেই বইমেলায় তার প্রকাশকের স্টলে গিয়ে দাঁড়াতেই 2-1 জন এগিয়ে এসে বলল, দিদি, আপনার বইটা কিনলাম, একটা সই করে দেবেন? পাশে তার স্বামী দাঁড়িয়েছিল, যে একদিন তার এক বিশেষ বান্ধবীর সামনে মিত্তাকে অপমান করে বলেছিল, রান্নাঘরটা তোমার জায়গা, রান্নাটা ভালো করে করো, ওটা নিয়েই থাকো, সবার দ্বারা সব হয় না। মিত্রা তার স্বামীর দিকে চেয়ে বলল, যে রাঁধে সে চুলোও বাঁধে, বলো। স্বামী মুখ নামিয়ে নিয়ে বলল, আমাকে খোঁচা না দিলে কি চলে না? এতদিনের এত অপমান লাঞ্ছনার জবাব ভগবান তার হয়ে দিয়ে দিয়েছেন। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাত জেগে সবার অলক্ষ্যে সে পড়ে যেত রবীন্দ্রনাথের যত কবিতা, সাহিত্যিককে। বাংলা ভাষায় ঐতিহ্যকে জানার জন্য পড়তো বাংলা সাহিত্যের সম্ভারকে। সেই সাথে লিখে যেত তার প্রতিদিনের জীবন পাতার ডায়েরি। আজ যে তা এইভাবে কাজে আসবে ভাবেনি। ধন্য রবীন্দ্রনাথ, ধন্য তোমার জীবন দর্শন। মনে পড়ে আজ তার সেই প্রিয় কবিতাটি, মুক্তি। রান্ধার পরে খাওয়া আর খাওয়ার পরে রান্ধা, এক গৃহবধূর অন্তরের দুঃখ উঠে এসেছে রবীন্দ্রনাথের কলমে। বসন্ত এসে উঁকি দিয়ে চলে গেছে, ঢুকতে পারেনি তার রুদ্ধ জানালা ভেদ করে। আজ বোধহয় সত্যি তার মরণ বাসর উপস্থিত হয়েছে। তাই অনেক না পাওয়ার মধ্যে যা সে আজ পাচ্ছে, সেই অমূল্য প্রাপ্তিটুকুকে আঁচলে বেঁধে এগিয়ে চলেছে। বইমেলায় রবীন্দ্রসঙ্গীত বাজছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।